আমি একটা রেস্টুরেন্টে বসে আছি, আমার সামনে 5 প্লেট ফুচকা আর 10 রকমের আইসক্রিম। ও মা, গো মা, এ তো দেখছি খাওন আর খাওন। প্রথমে কি খাবো? আইসক্রিম না ফুচকা খাই। কি মজা। হঠাৎ করে কে যেন দিল আমার খাওয়ার উপর পানি ঢেলে। আমি লাফ মেরে উঠি। ও মা, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। কি হয়েছে মা? দিলে তো আমার খাওয়ার 12টা বাজিয়ে। তো এতক্ষণ কি খাচ্ছিলে শুনে? সেটা দিয়ে তুমি কি করবে? দিলে তো আমার কানের মধ্যে পানি ঢেলে। পানি দিয়ে ঘুম ভাঙাবে ভালো কথা, মুখে পানি না দিয়ে কানের ভেতর পানি দিলে কেন? উফ, ভাল লাগে না। সকাল সকাল কি শুরু করলে এসব? তুই কখন থেকে শাড়ির মতো চিল্লাচ্ছি। নবাব জা- নবাব জাতি তো কানে তো কোনো কথাই যাচ্ছে না। তাই বলে কি কানের মধ্যে পানি দিবা? চুপ, কয়টা বাজে খেয়াল আছে তোর? কলেজে যেতে হবে না? 8টা বাজে। আমি লাফ মেরে উঠি। পড়া নাই, লেখা নাই, খালি খাওয়া আর ঘুম। কাল রাত কত পর্যন্ত মোবাইলটা টিপছিস? মা, ঘুমের সাথে মোবাইলের কি সম্পর্ক? ইস, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আবার বলে ঘুমের সাথে মোবাইলের কি সম্পর্ক। ওই মোবাইল আমি আছাড় মেরে গুঁড়ো করে দেবো। কি? মোবাইল কি তোমার বাপে কিনে দিয়েছে যে গুঁড়া করে দেবে? এই মোবাইল আমার বাপে কিনে দিয়েছে, বুঝছো? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। নির্লজ্জ, নির্লজ্জ বেহায়ামি কোথাকার। মা, তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? এর চেয়ে ভালো আমাকে বিয়ে দিয়ে দাও। তোর মতো মেয়েকে কেউ বিয়ে করবে না। তুমি দেখো, আমি এক রাজপুত্রকে বিয়ে করব। কলেজ পর্যন্ত কতগুলো প্রপোজ পাইছি, এ বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। প্রপোজ পাইছিস ভালো কথা, এই পর্যন্ত কোনো একটার সাথে প্রেম করতে পারছিস? কলেজে তো খালি অকাম বইতে বেড়াস, 2 দিন পর পর তো বাড়িতে নালিশ আসে। মা, তুমি সবসময় আমাকে বকো, মাঝে মধ্যে আমার মনে হয় তুমি আমার মা না। বেহায়া মেয়ে কোথাকার। স্বপ্নে কি খাচ্ছিলি? দেখ তো বালিশের লোল দিয়ে কি করছিস। কই, তুমি পানি দিয়ে বালিশ ভেজাইছো? আবার মুখে মুখে তর্ক করস। ফ্রেশ হয়ে নে, 5 মিনিটে খাবার টেবিলে আয়, নয়তো তোর খবর আছে। আচ্ছা, আসতেছি। বাথরুমে দাঁড়িয়ে ব্রাশ করছি আর মায়ের কথাগুলো ভাবছি। মা তো ঠিকই বলেছে, আজ পর্যন্ত কোনো ছেলের সাথে প্রেম করতে পারলাম না, শুধু আকাম করে গেলাম। এই তো কিছুদিন আগের কথা, স্কুটি দিয়ে ইচ্ছে করে একজনের গায়ে কাদা মাখিয়ে দিলাম। আরেকদিন তাল হারিয়ে স্কুটির সোজা ঝালমুড়ির দোকানের উপর উঠিয়ে দিলাম। অবশ্য সেদিন ইচ্ছে করেও কিছু করিনি আমি, তবুও সবাই আমার দোষ দিল। আর আমার জীবনের সবচাইতে খারাপ দিন ছিল কলেজের নবীনবরণের দিন। আমি নতুন কলেজে ভর্তি হয়েছিলাম। সেই দিন কলেজে অনেক বড় অনুষ্ঠান হয়েছিল নবীনদের জন্য। গেম আয়োজন করা হয়েছিল ছেলেদের জন্য ব্যাডমিন্টন, আর মেয়েদের জন্য ছিল হাঁড়ি ভাঙা। মেয়েদের চোখ একটি রুমাল দিয়ে বেঁধে দেওয়া হতো, আর তার থেকে কিছু দূরে একটি মাটির হাঁড়ি রেখে দেওয়া হতো। আর যে ওই হাঁড়িটা ভাঙতে পারতো সে উইনার। আমার কাছে খেলাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল, তাই আমিও খেলতে নাম দিলাম। এক এক করে অনেকেই খেলাটা খেলেছিল, বেশিরভাগই হাঁড়ি ভাঙতে পারলো না, মাত্র 2জন পেরেছিল হাঁড়ি ভাঙতে। অবশেষে যখন আমার পালা আসলো, একজন ম্যাম আমার চোখ দুটো রুমাল দিয়ে বেঁধে দিল, হাতে দিল একটি শক্ত লাঠি। তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না কি করব। আমি আরও কিছুদিন এগিয়ে গেলাম, তারপর ভাবলাম এবার হাঁড়ি, এবার বাড়িতেই, ভাঙলে ভাঙুক, না ভাঙলে না ভাঙুক। তো যেই ভাবা সেই কাজ, ঠাস করে দিয়ে দিলাম বাড়ি। আমার বাড়ি দেওয়ার সাথে সাথে সবাই নিশ্চুপ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম কি ব্যাপার, এতক্ষণ তো অনেক শোরগোল ছিল, এখন সবাই নিশ্চুপ হয়ে গেল কেন? দেখি তো কি হয়েছে। চোখ থেকে রুমালটা খুলে ফেললাম এবং খুলে যা দেখলাম তাতে আমি 420 ভোল্টেজের শক খেলাম। ও মা, এ কি! আমি হাঁড়ির বদলে স্যারের মাথা ফাটিয়ে দিলাম। এখন আমি কি করব? সব টিচাররা আমার দিকে কটমট করে তাকিয়ে রয়েছে। আমি মনে মনে বলছি, ভাগ মিল্কা ভাগ, থুকু, ভাগ ইসি ভাগ, নইলে তোর আজ খবর আছে। যেই ভাবা সেই কাজ, এক দৌড়ে কলেজ থেকে বেরিয়ে আসলাম। সবাই আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। বাড়িতে এসে ভাবতেছি কি করলাম, কি করলাম। মনে মনে ভাবছি, এতে আমার কি দোষ? আমি যখন বাড়ি দিচ্ছিলাম তখন উনি সরে গেলেন না কেন? আল্লাহ গো, এখন আমি কিভাবে কলেজ যাব আর কোন মুখ নিয়ে যাব? ধ্যান, ভাল লাগছে না কিছু। এরপর টানা 1 মাস আমি কলেজে যাইনি। সেই দিন স্যারের মাথাটা অনেকখানি কেটে গিয়েছিল। আব্বু অবশ্য দেখতে গিয়েছিল স্যারকে, কিন্তু আমি চাইনি। হঠাৎ মায়ের কথায় আমি বাস্তবে ফিরে আসলাম। কি হয়েছে কি? বাথরুমে ফ্রেশ হতে গিয়ে কি ঘুমিয়ে পড়লি নাকি? আর কতক্ষণ লাগবে ফ্রেশ হতে? কি ফ্রেশ হতে হতে কি শহীদ হয়ে যাবি নাকি? আসতেছি মা। ফ্রেশ হয়ে বোরখা পরে খাবার টেবিলে গেলাম। এই যে মহারানী ভিক্টোরিয়া, এতক্ষণে আসলেন, এখন খেয়ে আমাকে উদ্ধার করো। উফ, সকাল সকাল মেয়েটার সাথে কি শুরু করছো? তুমি কোনো কথা বলবে না, তোমার আশকারা পেয়ে মেয়েটা মাথায় উঠেছে। যেমন ত্বক তার তেমন মেয়ে।
হয়েছে, এখন শান্তিতে খেতে দাও। ভাইয়া কোথায় মা? ইমন তো সেই কোন সকালে বেরিয়ে গেছে, আজ নাকি অফিসে জরুরি একটা কাজ আছে। ও, আমার খাওয়া শেষ। আপু আম্মু, আমি আসছি, খোদা হাফেজ। সাবধানে যাস। আচ্ছা, আমি বাড়ি থেকে বেরিয়ে আমার সুইটিসের কাছে গেলাম। ও বলাই হয়নি, সুইটি হলো আমার স্কুটির নাম, আর আমার সুইটিকে আমি খুব ভালোবাসি। আমার 16 বছরের জন্মদিনে আব্বু আমাকে একটা গিফট করেছিল। তারপর থেকে আমি সুইটিকে নিয়ে কলেজে যাওয়া আসা করে। যাওয়ার পথে নীরকে পিক করতে হবে। নীর হলো আমার বেস্ট ফ্রেন্ড। তবে আমার আরও একজন বেস্ট ফ্রেন্ড আছে, তানিয়া। আসলে একটু মোটা, তাই আর নীর ওকে মুটি বলে খেপায়। তবে ও একটু রাগও করে না। ও জানে যে আমরা ওকে ভালোবেসে মুটিটাকে। আমার নাম ইশিতা রহমান সিমরান, বাবা আব্দুর রহমান, মা সালমা বেগম, আর আমার ভাইয়ের নাম ইমন। ভাইয়া পড়াশোনা শেষ করে জব করছে। 1.5 বছর হলো বাবা তার চাকরি থেকে অবসর নিয়েছে। পরিচয় দিতে দিতে নীরের বাসার সামনে চলে এসেছে। নীরকে ডাকার সাথে সাথে বাড়ির ভেতর থেকে বাইরে চলে আসে। কে রে শাকচুনি, তোকে আজ পেতনির মতো লাগছে। থ্যাংক ইউ। হয়েছে, এবার তাড়াতাড়ি ওঠ, কলেজে দেরি হয়ে যাইতেছে। কলেজে এসে আমরা দুজন তানিয়াকে খুঁজছি। কিরে, মোটিটা কই গেল? তাই তো, গেল কই? ওয়েট, কাউকে জিজ্ঞেস করি। এই মৌ, তানিয়াকে দেখেছিস? হুম, কোথায়? দেখলাম তো, সামনের কাছে নিচে বসে কাঁদতেছে। কাঁদছে মানে? চল তো গিয়ে দেখে আসি। চল। কিরে মোটি, এরকম ছাগলের মতো ভ্যাবা করছিস কেন? কি হয়েছে? দোস্ত, আমার ব্রেকআপ হয়েছে। কি? চুপ বেয়াদব দল, আমি কষ্ট পাচ্ছি আর তোরা হাসছিস? এই, তোরা আমার বেস্ট ফ্রেন্ড? চুপ মোটি, 7 নাম্বার ব্রেকআপের পর তুই যেভাবে কাঁদছিস, প্রথম ব্রেকআপের পরেও এভাবে কেউ কাঁদে না। তো কি কারণে ব্রেকআপ করলে শুনি? এটা তো আমারও প্রশ্ন। বলা নেই কারণে আমাকে শুধু বলে ব্রেকআপ। আমি বলছি কি কারণে ব্রেকআপ করেছে। তোর মতো মোটিকে খাওয়াতে খাওয়াতে ওর জীবনটা তেজপাতা হয়ে গেছে। আর কি, যা খাইতে পারিস তুই। তুই এরকমটা বলতে পারলি আমার সম্বন্ধে? ইস্যু তো ঠিকই বলেছে। হয়েছে, এখন ন্যাকা কান্না থামা। কিন্তু তানিয়া কেঁদেই চলেছে, কেঁদে চলেছে। এই নীল, যা তো টিস্যু পেপার কিনে নিয়ে একে থামানোর মতো তাড়াতাড়ি সম্ভব না। ওকে ইস্যু, এই নে টিস্যু। এ কি? এ তো টয়লেট টিস্যু। তো কি হয়েছে? কান্না থামাতে আমি কি দামি টিস্যু কিনে আনবো? টাকায় কি কামড়াই নাকি? যত সব আগাছা কোথাকার। আচ্ছা ঠিক আছে, এতেই চলবে। এই নে ধর টিস্যু। কানতে কানতে চোখের পানি, নাকের পানি এক করে ফেলেছিস, এবার মুছে ফেল। এইদিকে তো কাঁদতে কাঁদতে তনির হেসকি উঠে পড়েছে। এই নে ধর, চোখ মুছে ফেল, পারলে মুখের ভেতর কতগুলো ভরে না। এসব কি বলছিস? তোরা তো টয়লেট টিস্যু মুখের ভেতর কেন ভরবো? কেন, রানী মুখার্জির হিঁচকি ছবিটা দেখিস নাই? রানী মুখার্জি যখন হিঁচকি ওঠে তখন টয়লেট টিস্যু মুখে পরে হিঁচকি আটকায়, সেভাবে আটকা। তানি আমার থেকে করুণ চোখে তাকায়। আর একবার কাঁদবি তো লাথি দিয়ে আমাজন জঙ্গলে আগাছার ভেতরে পাঠিয়ে দিব। মুটি কোথাকার। হইছে, তানিয়ার কত কাঁদবি? চল এবার ক্লাসে যাই। 7 নাম্বার গেছে তো কি হয়েছে, দেখবি কাল 8 নাম্বার চলে আসবে। দুনিয়াতে ছেলের কি অভাব আছে নাকি? অবশেষে তানি শান্ত হলো। ঠিক আছে, চল ক্লাসে যাই। কলেজ থেকে বাড়ি এসে টিভি অন করে বসে পড়লাম। ঠিক এমন সময় ভাইয়া রুম থেকে বের হলো। ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আজকে নতুন আর জরুরি একটা মিটিং ছিল না? হ্যাঁ, মিটিং শেষে বাড়ি চলে এসেছি। আর আজকে অফিসে তেমন কোনো কাজ নেই, তাই ছুটি নিয়ে এসেছি। তোর কোনো সমস্যা? রিমোটটা দিয়ে চুপচাপ রুমে যা। না, দেখছো না কি সুন্দর একটা মুভি হইতেছে, মুভি দেখবো। দেখ, আমার মাথা গরম করবি না। আর এই মুভিতে 1000 বার দেখেছিস, এখন আবার কি দেখবি? চল ফোর এখান থেকে। না ভাইয়া প্লিজ, একটু দেখতে দাও না, তুমি রাতে দেখো। রিমোটটা দিতে বলছে, এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, আমিও কালকে গিয়ে নীরকে বলবো। কি বলবি? হ্যাঁ, আসলে ভাইয়া নীরকে খুব পছন্দ করে, কিন্তু নিজের কথা বলতে পারে না, শুধু আমার কাছে ঘ্যান ঘ্যান করে। আর আমি বারবার তার সুযোগ নেই। সেটা আমার নীরের ব্যাপার। তুই আবার আমাকে ব্ল্যাকমেল করছিস? ধ্যাত, থাকবই না ঘরে। ভাইয়া ঘর থেকে বের হয়ে যেতে দরজা খুললো, আর তখনই আরে অনেক, তুই, হোয়াট এ সারপ্রাইজ। মামা, তুমি কেমন আছিস? আমাদের কি ভেতরে আসার সুযোগ দিবি নাকি বাইরে দাঁড় করিয়ে বকবক করবি? ও হ্যাঁ, ভিতরে আয়। মামা, তুমি ভেতরে আসো। অনিল হলো ইমনের মামাতো ভাই।
অনেক ভাইয়া, মামা, তোমরা হঠাৎ কি করে? আমাদের তো জানালে না যে তোমরা আসবে। বলছি আগে বসি, তোর আব্বু আম্মুকে ডাক, তারপর বলছি। ইসি ওর মা বাবার রুম থেকে ডেকে আনলো। ইসির মা তার ভাইকে দেখে খুব খুশি হয়। কেমন আছো ভাইজান? ভালো, তোরা কেমন আছিস? এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তা তুমি আসবে আমাদের আগে বলবে তো। হঠাৎ করে আসার কারণ হলো অনিকের বিয়ে ঠিক করেছি, আর বিয়ের কার্ড দিতে আসছি। কি এত ভালো খবর? কবে বিয়ে? এই তোর আর 5 দিন পর মেহেদির অনুষ্ঠান, তারপর গায়ে হলুদ, তারপর বিয়ে। বিয়ে তো ভালো কথা। অনেক আগে তো বললি না যে আমাকে তোর বিয়ে ঠিক হয়ে গেছে? ফোনে তো কতই কথা বলিস, এই কথা বলি না কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক কংগ্রাচুলেশনস অনেক ভাইয়া। ইউ। কিন্তু তোমাদের মেহেন্দির 2 দিন আগে যেতে হবে। ইসি, বিশেষ করে তুই বড় অপুর বিয়েতে তুই যাসনি, তার জন্য সবাই অনেক মন খারাপ করেছিল, কিন্তু এবার আর না করতে পারবি না। কিন্তু ভাইয়া, আমি কোনো কথা শুনতে চাই না, তোকে যেতেই হবে। আমরা সবাই যাব, তুই কোনো চিন্তা করিস না। তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই যাব তোর বিয়ে বলে কথা। বিয়ের কার্ড দিয়ে অনেক আর ইসির মামা চলে গেল, কারণ তাদের আরও অনেক কাজ আছে। বসে থাকলে চলবে না, বিয়ের আরও অনেক কাজ বাকি আছে। মা আমি যাব না। কি বললি? তুই কেন যাবি না শুনি? দেখলি না অনেক কি বলে গেল। মা, তুমি কোনো চিন্তা করো না, ইসি যাবে। এ কথা বলেই ইমন ইসিকে টানতে টানতে রুমের ভিতর নিয়ে গেল। কি হলো ভাইয়া, রুমের ভিতর আনলে কেন? দেখ ইসি, তুই না করিস না প্লিজ। দেখ, তোর কারণে আমার ভালোবাসা সেটেল হতে পারে। মানে তোমার কথা ঠিক বুঝলাম না। তুই যদি নীরকে সাথে নিয়ে অনেকের বিয়েতে যাস, তাহলে আমি আমার মনের কথাটা ওকে বলতে পারবো। প্লিজ 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 প্লিজ, হ্যাঁ, আমার কথা আর না করিস না। এই শখ কত! কথাটা এখানে বসে বলা যায় না? বিয়ে বাড়ি যাওয়ার দরকার কি? সে কথা তোর মোটা মাথাতে ঢুকবে না। তোকে যা বলছি সেটাই কর প্লিজ। কি বলে? আমার মাথা মোটা? আমি পারবো না নীরকে নিয়ে যেতে। আচ্ছা সরি প্লিজ, আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা, কালকে কলেজে গিয়ে দেখি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। হয়েছে, আর থ্যাঙ্কস দিতে হবে না। পরের দিন ইসি ক্যাম্পাসে বসে আছে। কিরে, সেই কখন থেকে চুপ করে বসে আছিস কেন? কিছু হয়েছে? অনেক কিছু। কি হয়েছে? ওয়েট, আগে তানিয়া আসুক, তারপর বলছি। বলতে বলতেই তানিয়া এসে হাজির। কে রে, এখানে কি করছিস তোরা? এসে যেন আমাদেরকে কি বলবে? তাই কি বলবি বল। কালকে মামা আর অনেক ভাইয়া এসেছিল। অনেক ভাইয়া নাকি বিয়ে, তাই দাওয়াত দিতে এসেছিল, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। এ তো ভালো কথা, কেন যাবি না? পাগল নাকি তুই? কিরে, মুখটা বাংলার 5-এর মতো করে রাখলি কেন? বুঝেছি, তুই এখনো সেই 2 বছর আগের ঘটনা নিয়ে পড়ে আছিস। আমার খুব ভয় লাগে, যদি সেরকম কিছু একটা ঘটে তাহলে আমি শেষ। আরে সেরকম কিছু ঘটবে না, তুই নিশ্চিন্তে যেতে পারিস। তবুও আমার খুব ভয় করে যদি কিছু হয়। আচ্ছা তোরা চল আমার সাথে, তাহলে আমার কাছে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা যাব। এবার তো হাস। জানিস সে তোর কথাই সত্যি হয়েছে। ওই যে কোন কথা? কালকে বলি না 7 নম্বরে গেলে 4 নম্বর আসবে, আর 8 নম্বরে এসে গেছে। আমি একটা ছেলের উপর ঠাস খেয়েছি। আরে মোটি, কালকেই তো তোর ব্রেকআপ হলো, আজকে আরেকজনের উপর ক্রাশ খেয়ে গেলি। বুঝেছি, এই কারণেই খালি দিন দিন মোটি হইতাছোস। প্লিজ নীর, এইভাবে বলিস না, আমার সাথে রিলেশন খড়াই দে। আচ্ছা কি ছেলেটাকে দেখা, তারপর দেখি কি করা যায়। তানিয়া ছেলেটাকে দেখালো। ছেলেটাকে দেখে ইসি ডাক দিল। এক্সকিউজ মি, এদিকে আসেন প্লিজ। বলুন। আপনার উপর আমার ফ্রেন্ড ক্রাশ খাইছে, আপনি কি ওর সাথে রিলেশন করবেন? সরি আপু, আমার গার্লফ্রেন্ড আছে। ইসি তানিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার ছেলেটাকে বলতে লাগলো। তো কি হয়েছে, কোনো সমস্যা নয়, আমরা 3 জন মিলে আপনার গার্লফ্রেন্ডের জন্য একটা ছেলে খুঁজে দিব। আরে পাগল নাকি আপনারা? আমি কেন আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে যাব? আপনার বান্ধবীর জন্য যত সব পাগল আসছে কোথা থেকে। আর আপনার বান্ধবীর যে মোটা, তা তো দেখে মনে হচ্ছে অনেক খাই, 2 দিনেই আমার সব টাকা শেষ করে দিবে। কি বললি? আমার বান্ধবী মোটা? শালা তুই মোটা, তোর 14 গোষ্ঠী মোটা। হোয়াট দ্য হেল আর ইউ? তুই কি ভাবছিস তোর মতো আমাজন জঙ্গলের আগা থেকে আমার বান্ধবীর সাথে রিলেশন করতে দিব? কখনো না। তানিয়া আর নীর অবাক হয়ে ইসির কথাগুলো শুনছিল।
দেখুন আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছেন। ওই মিয়া, বাড়াবাড়ি কি দেখেছেন? কি ভাবছেন আমার বান্ধবীকে ইনসাল্ট করবেন আর আমি চুপচাপ সহ্য করে নিব? কখনো না। চুপ কর ইসি, সবই দেখছি। চল ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। ইসি রাগের মাথায় ছেলেটাকে আরও কয়েকটা কথা শুনিয়ে দিয়ে ক্লাসে চলে আসে। পরের দিন ইসি প্রচুর মার্কেট করে, কারণ বিয়ে বাড়ি বলে কথা, একটু মার্কেট তো করতেই হবে। ইসির মামা বাড়ি ছিল গ্রামে, আর ওর মামা হলো গ্রামের একজন নামকরা ব্যক্তি। সময়টা ছিল শীতকাল। ঢাকা শহরে শীত অতটা বোঝা যায় না, কিন্তু গ্রামে ঢাকার থেকে শীতটা একটু বেশি, তাই ইসি শীতের জামাকাপড় গুছিয়ে নিল। পরের দিন সকালে ওরা স্টেশনে পৌঁছালো। ওরা সবাই ট্রেনে করে যাবে, সাথে নীর ও তানিয়াও আসলো। সারা রাস্তায় ওরা অনেক গল্প করতে করতে গেল আর রাস্তার পাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলো। ইমন তো খুবই খুশি, কারণ নীর যাচ্ছে ওদের সাথে। এবার নীরকে ওর মনের কথা বলেই ছাড়বে, সিদ্ধান্ত নিল ইমন। অনেক জার্নি করে ওরা বিকেলে পৌঁছালো ওদের মামা বাড়ি। 3টা বাজে ওরা মামা বাড়ি পৌঁছালো। 3.5 বিঘা জমি নিয়ে ইসির মামার বাড়ি। বাড়ির সামনে ইয়া বড় উঠান, বাড়ির পেছনে শান বাঁধানো বড় একটা পুকুর। বাড়ি ও পুকুরের মাঝখানে বড় একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছে। যাজ্ঞে ওসব কথা। ইসির বড় মামার ছেলের বিয়ে খেতে এসেছে। ওর বড় মামার এক ছেলে ও এক মেয়ে, অনিক ও অনিকা। মেজো মামার 2 যমজ মেয়ে এবং এক ছেলে, রাহি, মাহি ও সাইদ। ইসির ছোট মামা তার পরিবারের সাথে লন্ডন থাকে। ইসি বাড়ির ভেতর গিয়ে ওর নানুকে জড়িয়ে ধরে আর ওর নানুর কাছে শুরু করে দিল ওর মায়ের নামে নালিশ। তোমার মেয়ে আমাকে ঠিকমতো ঘুমাতে দেয় না, খালি বকে ব্লা ব্লা ইত্যাদি। ওই যে শুরু হয়ে গেছে নালিশ করা। এমন সময় ইসির মামা চলে আসে। তোরা সবাই এসে গেছিস? হ্যাঁ মামা, এইমাত্র এলাম। এখন সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, তারপরে কথা হবে। ওরা সবাই ওদের রুমে গেল। ইসি এসেছে শুনে রাহি, মাহি দৌড়ে রুমে গিয়ে ইসিকে জড়িয়ে ধরলো আর বলল, কতদিন পর তোকে দেখলাম ইসি, কেমন আছিস তুই? ভালো, তোরা কেমন আছিস? রাহি, মাহি ইসির সমবয়সী, একই ক্লাসে পড়ে ওরা। ভালো, কিন্তু ওরা কারা? চিনলাম না তো। ও, পরিচয় করে দিতে ভুলে গেছি। ও আমার বেস্ট ফ্রেন্ড নীর, ও তানিয়া, আর ওরা আমার কাজিন রাহি, মাহি। ওরা সবাই পরিচিত হয়ে গেল। আচ্ছা, এখন তোরা সবাই ফ্রেশ হয়ে রেস্ট নে, বিকেলে তোদের গ্রামে ঘুরতে নিয়ে যাব। ওকে। ইসি, নীর ও তানিয়া ফ্রেশ হয়ে রেস্ট নিল। বিকেলে ওরা কিছু খেয়ে শীতের পোশাক পরে বের হলো ঘুরতে। বাড়ির উঠানে এসে ইসি বলল, এই রাহি, সাইদ কই গেছে? আসার পর থেকে দেখলাম না তো। জানি না, তোরা আসার আগেই বেরিয়ে গেছে, এখনো আসেনি। বলতে বলতে সাইদ গেট দিয়ে বাড়ির ভেতর ঢুকলো। আরে ইসি আপু, তোমরা চলে এসেছো? এই ছাগল, কই গেছিলি এতক্ষণ ধরে? আর চেহারাটা বাপ্পারাজের মতো হইলো কেমনে? কেমনে আবার সেকা খাইয়া? আরে ধর, কি যে বাজে বকতেছো তোমরা। আচ্ছা ঠিক আছে, চল আমরা ঘুরতে যাই। আচ্ছা চলো। সবাই হাসতে লাগলো। সাইদ এবার এসএসসি দেবে। ইমন ও ওদের পিছু পিছু চলল। গ্রামটা অনেক সুন্দর, চারিদিক সর্ষে ফুলে হলুদ হয়ে গেছে। ইসি, নীর, তানিয়া অবাক হয়ে সব দেখছে, কারণ ওরা কখনোই গ্রামে আসেনি। সন্ধ্যার আগে ওরা বাড়ি ফিরে আসলো। রাতে ইমন ও সাইদ বাজারে গেছে, আর ইসি, নীর, তানিয়া, রাহি, মাহি বসে আড্ডা দিচ্ছে আর প্ল্যানিং করছে বিয়েতে কি কি করবে। ওরা সবাই ঠিক করলো লুঙ্গি পরে সবাই লুঙ্গি ডান্স, গানে নাচ করবে। জানিস, অনেক ভাইয়া আমাদের সবাইকে নতুন ড্রেস কিনে দেবে, আর সেই ড্রেস পরে আমরা সবাই বিয়ের দিন ফুল দিয়ে ভাবিকে বরণ করব। ওয়াও, ভালো বুদ্ধি। বাই দ্য ওয়ে, অনেক ভাইয়াকে কই দেখছি না তো। অনিক ভাইয়া তার বন্ধুদের আনতে গেছে, কাল সকালে আসবে। কেন? ভাইয়ার বন্ধুরা মেহেন্দির আগের দিন আসবে কেন? বিয়ের দিন আসলেই তো হয়। কি যে বলিস, ভাইয়ার বন্ধুরা হলো ওর কলিজার টুকরা, ওরা আগে আসবে না তো কারা আসবে? মাথা মোটা কোথাকার। যদি তোর বিয়ে হতো তাহলে তুই আমাদের কয়দিন আগে রাখতি? কমপক্ষে 1 সপ্তাহ আগে। তাহলে অনেক ভাইয়ের ক্ষেত্রে আলাদা হবে কেন? সেটাও তো ঠিক। ভাইয়ার বন্ধুরা অনেক হ্যান্ডসাম, একদম চকলেট বয়। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তুই থাম, ছেলেদের কথা শুনলে আর হুঁশ থাকে না, মোটি কোথাকার। এমন সময় সাইদ এসে বলল, তোমাদেরকে সবাইকে মার ডিনার করতে যেতে বলেছে।
ওরা সবাই ডিনার করে শুয়ে পড়লো। অনেক রাত পর্যন্ত গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ইসির মা এসে সবাইকে ঘুম থেকে জাগালো। কি হয়েছে মা? এই শীতের সকালে ঘুম থেকে উঠে কি করব? একটু ঘুমাতে দাও প্লিজ। না, আর ঘুমানো যাবে না। ভাইজান তোদের সবাইকে উঠান ঝাড়ু দিতে বলেছে, আর একটু পরে নাকি ডেকোরেশনের মাল আসবে। তার আগে উঠান ঝাড়ু দিতে হবে। রাহি, মাহি, নীর, তানিয়া, তাড়াতাড়ি ওঠ। ইসি, আমি তো ছাড় দিতে পারবো না। তুই তো নিজের শরীর নিয়ে হাঁটতে পারস না, আবার ঝাড়ু দিবি কেমনে? শুধু খাইয়া খাইয়া মোটা হইতে পারবি। মোটি কোথাকার। তানিয়া গাল ফুলিয়ে বসে আছে। রাহি মাহি তো হাসতে লাগলো। থাক, আর রাগ করতে হবে না, চলো ফ্রেশ হয়ে আসি। ওরা ফ্রেশ হয়ে ঝাড়ু নিয়ে উঠোনে এলো। কি ব্যাপার, সেনাবাহিনী দেখছি কাজে লেগেছে। সবাই ইমনকে ভেঙচি কেটে উঠান ঝাড়ু দিতে লাগলো। ইসি ঝাড়ু দিতে দিতে পুকুর পাড়ের কাছে চলে আসে। ওহ বাবা, আমার ঝাড়ু দেওয়া শেষ, গরম লাগছে। ইসি পুকুরের সিঁড়ির উপর বসে পড়ল। এমন সময় তানিয়া দৌড়ে এসে বলল, এই ইসি, তোর ভাইয়ের বন্ধুরা চলে এসেছে, চল যাই। ও তুই যা তো, একটু জিরিয়ে নিতে দে। আরে পরে জিরাইস। তানিয়া ইসিকে টানতে টানতে গেটের সামনে নিয়ে গেল। গেটের সামনে দুটি কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। ইসির আব্বু আর দুই মামা দাঁড়িয়ে আছে ওদের সামনে। অনেক ওর বন্ধুদের সাথে ইসির আব্বুর পরিচয় করিয়ে দিচ্ছে। সবাই শীতের জ্যাকেট পরে আছে আর চোখে সানগ্লাস। দুজন গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছে আর দুজন অনেকের পাশে দাঁড়ানো। খালুজান, ওরা আমার বন্ধু অজয় স্বামীরার। এই তোদের ব্যাগ নামানো হয় নাই? এদিকে আয়। আর ও হলো শান্ত আর আদি। ইসি এতক্ষণ ওদের নাম শুনেছে আর কেঁপে কেঁপে উঠেছে। বারবার ঢোক গিলতে লাগলো। সবার শেষে যখন আদিকে দেখলো, তখন হাতের ঝাড়ুটা শক্ত করে ধরে দুপা পিছিয়ে গেল। আদি ইসির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিরে অনেক, তোদের বাড়ির মানুষ ঝাড়ু হাতে কেন? ইসিবাদের সবাই ঝাড়ু ফেলে দিল। আদির কথাগুলো ইসির কানে বাজতে থাকে। হঠাৎ করে ইসি জ্ঞান হারিয়ে ফেলল। সবাই তো অবাক, ওর আবার কি হলো। ইমন ইসিকে কুলে করে ঘরে নিয়ে গেল। অনেক ও ওর বন্ধুদের নিয়ে ঘরে ঢুকলো। কিছুক্ষণ পর ইসির জ্ঞান ফিরল। তানিয়া ও নীর ওর পাশে বসে আছে। কিরে, জ্ঞান হারালি কিভাবে? তুই কি জীবনে কখনো হ্যান্ডসাম বয় দেখোস নাই, নাকি আজকে নতুন দেখলি? সুন্দর সুন্দর ছেলে দেখে অজ্ঞান হয়ে গেলি? ইসি কাঁপতেছিল। এই শীতের মধ্যেও ওর কপালে ঘাম জমে পড়ছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তুই চুপ করবি? আচ্ছা ইসি, কি হয়েছে তোর? হ্যাঁ, হঠাৎ করে জ্ঞান হারালি কিভাবে বল? ইসি নীরকে ভয়ে জড়িয়ে ধরে। ইসি বল, কি হয়েছে? প্লিজ কান্না করিস না। আদি? হ্যাঁ আদি, তো কি হয়েছে? এক সেকেন্ড, এই আদি যার কথা তুই বলেছিলি। ইসি মাথা নাড়ল। কি বলছিস তুই? এই সে আদি, কিন্তু এখানে কি করে আসলো? ইসি কাঁদতে কাঁদতে বলল, আমি জানি, আমি কিছু বুঝতে পারছি না। বলে নীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আজকে আমরা ইশিতার অতীতে যাব। তো চলো যাওয়া যাক। প্রায় 4 বছর আগের কথা। ইসি ও তার পরিবার কুমিল্লা থাকত, কারণ ওখানে ওর বাবা চাকুরি করতেন। 7 তলা বিল্ডিংয়ের 3য় ফ্লোরে ওরা সবাই থাকে। একই ফ্লোরে ওই বাড়ির মালিক আর তার পরিবার নিয়ে থাকে। বাড়ির মালিকের এক ছেলে ও এক মেয়ে, দৃষ্টি ও দুর্জয়। বাড়ির মালিক হলো হিন্দু সম্প্রদায়ের, কিন্তু ইসির পরিবারের সাথে তাদের সম্পর্ক অনেক ভালো ছিল। ঈদের সময় ইসির বাবা তাদের দাওয়াত দিতেন, তারাও আসতো। আর দীপ্ত চক্রবর্তী, বাড়ির মালিক, ইসির পরিবারে তাদের পুজোতে ইনভাইট করত। সব মিলিয়ে বলা যায় দুই পরিবারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। ইসির সাথে দৃষ্টির খুব ভাব, যদিও দৃষ্টি ইসির চেয়ে বয়সে অনেক বড়। দৃষ্টি যেখানে যেত ইসি তার সাথে যেত। ইসি কুমিল্লার একটি স্কুলে ক্লাস 9-এ পড়ে। একদিন ইসি স্কুল থেকে ফিরে না খাওয়া ভুলে টিভি নিয়ে বসে। কিরে ইসি, সেই 2টা বাজে স্কুল থেকে এসেছিস আর এখনো গোসল করস নাই? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 3টা বাজে। টিভি কি পালিয়ে যাচ্ছে নাকি পরে দেখলে কি হবে না? মা প্লিজ আর একটু দেখি। না, আর একটু না। বলেই রিমোট নিয়ে টিভি অফ করে দিল। ইসি গাল ফুলিয়ে কিছুক্ষণ বসে রইল। এমন সময় কলিং বেল বেজে উঠল। ইসি গিয়ে দরজা খুলল। আরে দৃষ্টি দিদি, তুমি ভেতরে আসো। শোন ইসি, আমার সাথে ঘুরতে যাবি? ঘুরতে যাব? কি মজা। কিরে যাবি ঘুরতে? তো এখন গোসল করিস নি?
সে কি ইসি, এখনো গোসল করিস নাই? স্কুল থেকে আইসছস তো অনেকক্ষণ হলো। যা, তোকে নিয়ে যাব না ঘুরতে। না না দিদি, প্লিজ আমাকে 5 মিনিট টাইম দাও, আমি এক্ষুনি গোসল করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ, আমি একটু পরে আসছি। দৃষ্টি ভেতরে এসে দৃষ্টি চলে গেল আর ইসি খুশিতে গদগদ হয়ে গোসল করতে গেল। ইসি চুলে শ্যাম্পু করলো, নীল রঙের একটা সালোয়ার কামিজ পরলো, চোখে কাজল দিল, চুল খুলে দিল কারণ চুল ভিজে, টপ টপ করে পানি পড়ছে চুল দিয়ে। তখনই দৃষ্টি এসে ইসিকে ডাকলো। ইসি, তোর হয়েছে? আর কতক্ষণ লাগবে? হ্যাঁ দিদি, আসছি। ইসি ও দৃষ্টি একটি রিক্সায় উঠল। আচ্ছা দিদি, আমরা কোথায় যাচ্ছি? গেলেই বুঝতে পারবি। না, আমাকে এখন বলতে হবে না, হলে কিন্তু আমি নেমে যাব। উফ, তুই খুব জেদি ইসি। আচ্ছা শোন তাহলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। বাড়ির কেউ জানে না এই ব্যাপারে। তোকে নিয়ে যাচ্ছি কারণ একা গেলে সবাই সন্দেহ করবে, তাই। ও বুঝেছি এবার, কিন্তু কিন্তু কেন? কোনো কিন্তু নয়। আর শোন, আমি ওকে বলবো তুই আমার আপন কাজিন, আর তুইও হ্যাঁ বলবি, ঠিক আছে? আমি তো তোমার কাজিন না, আমি তো তোমাদের ভাড়াটিয়া। তুই বড্ড বেশি প্রশ্ন করিস। শোন, তোকে নিয়ে আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। যদি আমি ওদের বলি তুই আমার ভাড়াটিয়া, তাহলে নানান প্রশ্ন করবে, আর ওসব আমার ভালো লাগে না। তাই বলবো যে তুই আমার কাজিন, ওকে? ওকে, গুড গার্ল। একটা লেকের ধারে রিক্সা থামলো। ওরা রিক্সা থেকে নেমে হাঁটতে লাগলো। ও দিদি, তোমার বয়ফ্রেন্ড কই? ওই তো বাইকের পাশে দাঁড়ানো। সামনের দিকে তাকিয়ে বলে উঠল। ইসি তাকিয়ে দেখলো দুজন, একজন বাইকে হেলান দিয়ে ও একজন পাশে দাঁড়ানো। ওদের মধ্যে কোনটি তোমার বয়ফ্রেন্ড? ইসি, তুই অনেক বেশি কথা বলিস, চল কাছে গিয়ে বলবো। কে? দৃষ্টি, তোমার এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি। সরি বাবু, আসলে ওর জন্য একটু দেরি হয়ে গেছে। কি দিদি, কি পাগল নাকি? এত বড় একটা ছেলেকে বাবু বলে? ও, কিন্তু ওকে চিনলাম না তো। বলতাছি। এই আদি, এদিকে আসো, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিই। বলো বৌদি। এ তো দেখছি আরেক পাগল, এখনো বিয়ে হয়নি আর এখনই বৌদি বলা শুরু করেছে। মনে হয় পাবনা থেকে পালিয়ে আসছে। ও হলো আমার আপন কাজিন ঈশিতা, আর ইসি ও হলো শুভ, আমার বয়ফ্রেন্ড, আর ও হলো আদি, শুভর ফ্রেন্ড। ও হ্যালো। শুভ দৃষ্টিকে সাইডে নিয়ে বলল, তুমি এই বাচ্চা মেয়েটাকে আমাদের ডেটে নিয়ে আসছো কেন? তো কি হয়েছে? আরে বাসায় গিয়ে যদি সব বলে দেয়? ডোন্ট ওয়ারি, ও কিছু বলবে না। আর তুমি তো সব সময় আদিকে নিয়ে আসো। তো কি হয়েছে, ও আমার ফ্রেন্ড। আর সেই জন্যই তো তুমি আমি একসাথে একটু সময় কাটাতে পারি না। আদি তো সব সময় আমাদের সাথে লেগে থাকে, তাই তো আমি ইসিকে সাথে নিয়ে আসছি। এখন ওদের এখানে বসিয়ে পাহারা দেয়াবো, আর আমরা ওদিকে বসে সময় কাটাবো। চলো যাই। বাবা, তোমার মাথায় তো খুব বুদ্ধি হয়েছে। থাকো, এখন চলো যাই। শুভ আদিকে কি যেন বোঝালো। আদি বলল ওকে। দৃষ্টি ইসিকে বলল, তুই আদির সাথে এখানে বস, আমরা আসতেছি, ওকে? কিন্তু দিদি কই যাও? তোর জন্য চকলেট আনতে। তাহলে আমি তোমার সাথে যাই? না, তুই এখানে আদির সাথে বস, আমি আর শুভ যাই। একদম নড়াচড়া করবি না, ওকে? ইসি মাথা নাড়ালো। ওরা দুজন চলে গেল। আদি আর ইসি ব্রেঞ্চের দুই প্রান্তে বসে আছে। আদি বসে বসে ফোনে গেমস খেলতেছে। হঠাৎ ও একটা সুন্দর ঘ্রাণ পেল, চুলে শ্যাম্পুর মাতাল করা সুবাস। আর ওর খেয়াল করলো ওর ঘাড়ের উপর টপ টপ করে পানি পড়তেছে। ও ঘাড় ঘুরিয়ে তাকাতেই ইসি ওর নিজের ঠোঁট কামড়ে ধরে আদির ফোনের গেমস খেলা দেখছে। ও আদির একদম কাছে চলে এসেছে, যার কারণে ওর ভেজা চুলের পানি আদির ঘাড়ের উপর পড়তেছে। আদি ঘাড় ঘুরিয়ে দেখে ইসি ওর মুখের পাশে। আদি ইসির দিকে তাকাতে ইসির চোখ পড়ল আদির চোখে, আর ইসি ব্রেঞ্চের উপর প্রান্তে সরে বসে জোরপূর্বক একটা হাসি দিয়ে। কিন্তু আদি ওর চোখের দিকে তাকিয়ে আছে। এত মায়াবী চোখ ও কখনোই দেখেনি। এই চোখ জোড়া যে কোনো মানুষকে মুহূর্তেই ঘায়াল করতে পারবে, সে বিষয়ে আদির কোনো সন্দেহ নেই। শত ক্লান্তি নিয়েও যদি কেউ ওই চোখে তাকায়, সাথে সাথে তার ক্লান্তি দূর হয়ে যাবে মনে হয়।
আর কাজল পরাতে চোখ জোড়ায় সৌন্দর্য যেন হাজারো গুণ বৃদ্ধি পেয়েছে। আদি এখন ভাবছে এসব তার একটু আগে কেন দেখেনি। হঠাৎ করেই আদির ধ্যান ভাঙল।